সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবস্সুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মাইক্রোওভেন মন্তব্যে সংসদে তীব্র প্রতিক্রিয়া, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের প্রতিবাদ, স্পিকারের হস্তক্ষেপ। যমুনা রেল সেতু চালুর পর মূল সেতু সক্ষমতা বাড়বে, সম্প্রসারণের পরিকল্পনা জানালেন সেতু সচিব। 2028 সাল থেকে স্কুলে ভর্তি পরীক্ষা, কোচিংয়ের প্রয়োজন নেই জানালেন শিক্ষামন্ত্রী। প্রতিরক্ষা রপ্তানিতে ভারতের নতুন রেকর্ড, বিশ্বব্যাপী প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের শক্তিশালী কেন্দ্র। ছত্তিশগড়ে বিজেপি নেতা সহ 3 জনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা, বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের বিরোধী নৃশংস ঘটনার কারণ বলে অভিযোগ। হাইড্রেশন ব্রেক নিয়ে ক্ষোভ, ছন্দ হারাচ্ছে বিশ্বকাপ, স্কটল্যান্ড নারী দলে বাঙালি শিকড়ের ক্রিকেটার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিজেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ জামায়াতের সংসদ সদস্যকে ব্যক্তিগতভাবে মাইক্রো ওভেন দেওয়ার প্রস্তাব করায় সংসদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি প্রশ্ন তুলেছেন, মাইক্রো ওভেন ওনার কাছে কে চেয়েছে? বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রার্থীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শফিকুর রহমান বলেন, পার্থ পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে যে মন্তব্য করেছেন তা পয়েন্ট অফ অর্ডারের বিষয়ই নয়। স্পিকারও তা নাকচ করেছেন। তিনি আরও বলেন, জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান সবার জন্য একটি বিষয় চেয়েছিলেন, যা কমিটিতে বললেই হতো, কিন্তু পার্থ সেই প্রসঙ্গ ধরে গাড়ি বাড়ি মাইক্রোওভেন পর্যন্ত টেনে এনে ব্যক্তিগত মন্তব্য করেছেন। যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে, আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিন তো উনি দেয়, এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে উনি পর্দাটা যদি কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছায় দিতে পারতাম। আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেবো। মমতাজ থেকে আরম্ভ করে এখানে গান হয়েছে, এখানে অন্য কিছু হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে ডাইরেক্টলি ওদিকে না গেলেও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা ওদিকে চলে যাচ্ছি। কিন্তু তিনি এইটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন। উনি তো আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। যমুনা রেল সেতু চালুর পর মূল যমুনা সেতুর পরিত্যক্ত রেল অবকাঠামো অপসারণ এবং ডেক সম্প্রসারণের মাধ্যমে সেতুর ধারণ ক্ষমতা ও কার্যকারিতা আরও বাড়বে বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। বৃহস্পতিবার টাঙ্গাইলে যমুনা সেতু এলাকা এবং সাসেক 2 প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, পরামর্শক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সচিব বলেন, রেল সেতু চালুর পর মূল সেতুর রেল লাইন অপসারণ ও ডেক সম্প্রসারণের ফলে যানবাহন চলাচল আরও নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় হবে। ভবিষ্যতের ক্রমবর্ধমান ট্রাফিক চাপ মোকাবেলায় সেতু আরও সক্ষমতা অর্জন করবে। 2028 শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তিতে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্তটি ঘোষণার পর থেকেই অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে এখন থেকেই সন্তানদের কোচিং সেন্টারে পাঠাতে শুরু করেছেন। তবে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্কুলে ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটি হবে একটি নামমাত্র পরীক্ষা। এর জন্য কোচিং সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ক্যাচমেন্ট এরিয়া এবং নামমাত্র পরীক্ষার সমন্বয়ে সবাইকে ভর্তির আওতায় আনব। একক প্রশ্ন সারা বাংলাদেশে আমরা একক প্রশ্ন এবার পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোন বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোন বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দিবে এসএসসি এবং এইচএসসি, ভিন্ন প্রশ্ন তো হতে পারে না। ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন বিজেপির এক নেতা সহ অন্তত 3 জনকে জ্যান্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড়ের কোরিয়া জেলায় মঙ্গলবার গভীর রাতে সোনহাট থানার নওগাঁন গ্রামে ভয়াবহ এই ঘটনা ঘটে। একাধিক ট্রাকের মাঝে একটি ফরচুনার এসইউভি আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নেভার পর গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়
হয় স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিং সহ 3 জনের মরদেহ। নিহত নেতার পরিবার জানিয়েছে, বালু মহল পরিচালনা সংক্রান্ত বিরোধ মীমাংসা করতে গিয়েছিলেন ভারত সিং, কিন্তু তারা অভিযোগ করছেন এটি ছিল সুপরিকল্পিত ফাঁদ। বালু উত্তোলন, পরিবহন ও অবৈধ চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা চলছিল। পুলিশ এখন পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে: অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠী। আরও কয়েকজনকে ধরতে অভিযান চলছে। হত্যা ও হত্যা চেষ্টা সহ গুরুতর অভিযোগে মোট 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারত প্রতিরক্ষা রপ্তানিতে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। গত এক বছরে দেশটি 38,424 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় 62.66% বেশি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, 2025-26 অর্থ বছর ভারতের প্রতিরক্ষা খাতের জন্য সর্বকালের সেরা বছর হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এই বছর রপ্তানি আয় বেড়েছে 14,802 কোটি টাকা। একই সময়ে দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদনও রেকর্ড 1.78 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। রপ্তানি 54.84% এসেছে রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা ডিপিএসইউ গুলোর মাধ্যমে, আর বেসরকারি খাত দিয়েছে 45.16%। রাষ্ট্রীয় সংস্থাগুলোর রপ্তানি গত বছরের তুলনায় বেড়েছে 151%, বেসরকারি খাতে বৃদ্ধি 14%। প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান আরমোরির প্রতিষ্ঠাতা অমরদীপ সিং বলেন, এই রেকর্ড ভারতের প্রতিরক্ষা খাতের গভীর পরিবর্তনের প্রতিফলন। তার মতে, যুদ্ধ এখন দ্রুতগতির ও প্রযুক্তি নির্ভর ড্রোন, সাইবার সিস্টেম, এআই নজরদারি, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম সব ক্ষেত্রেই নিজস্ব সক্ষমতা অর্জন এখন জাতীয় প্রয়োজন। তাই তিনি আরও বলেন, ভারত এখন ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ও সেন্সর প্রযুক্তিতে নিজস্ব শক্তি গড়ে তুলেছে। পরবর্তী ধাপ হবে প্রযুক্তি উদ্ভাবন ও পরীক্ষার সক্ষমতা আরও বাড়ানো। বিরতির আগ পর্যন্ত দুর্দান্ত খেলেছিল ইরাক। নরওয়েকে 0-0 গোলে আটকে রেখে প্রথমার্ধ শেষ করে তারা, কিন্তু বিরতি থেকে ফেরার মাত্র 4 মিনিটের মাথায় গোল হজম করে বসে দলটি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত 4-1 ব্যবধানে ম্যাচ ছেড়ে মাঠ ছাড়ে ইরাক। ফুটবল প্রেমীদের মতে ফুটবল তার নিজস্ব 90 মিনিটের গতিময় ছন্দের জন্যই জনপ্রিয়। সেখানে আমেরিকার গ্রীষ্মের অজুহাতে বাধ্যতামূলক 3 মিনিটের হাইড্রেশন ব্রেক খেলাটির প্রাণকেই নষ্ট করছে। ফিফা বলছে, তীব্র গরম ও আর্দ্রতা থেকে খেলোয়াড়দের স্বস্তি দিতে এই নিয়ম চালু করা হয়েছে, কিন্তু ভক্তদের অভিযোগ এর আড়ালে সম্প্রচারকদের বিশাল বিজ্ঞাপনী বাণিজ্যই আসল উদ্দেশ্য। অন্যদিকে সম্প্রতি বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ পারফরমেন্স দেখিয়ে মূল আসরে জায়গা করে নেয় স্কটল্যান্ড নারী দল। সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রিয়া নাজের। বাছাই পর্ব শেষে দল 3য় অবস্থান থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে স্কটল্যান্ড। 1993 সালে স্কটল্যান্ডের ডান্ডিতে জন্ম নেওয়া প্রিয়া নাজের আন্তর্জাতিক টি-20 অভিষেক হয় 2018 সালে। এখন পর্যন্ত স্কটল্যান্ডের হয়ে 28টি টি-20 ম্যাচ খেলেছেন তিনি। দেশের গণ্ডি ছাড়িয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগেও। প্রিয়া নাজের পারিবারিক পরিচয়ও বেশ সমৃদ্ধ। তার বাবা মনোজিৎ চট্টোপাধ্যায় 1951 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।